গল্প কেবল গল্প নয়, এ যেন এক জীবনধারা। সেই ধারাবাহিকতায় সবাইকে এক নতুন জোয়ারে ভাসাতে আমরা আনছি আ ব্র্যান্ড নিউ অডিও বুক সিরিজ, কেয়ার অফ কাহিনী ক্লাসিক্স। বাংলা ও বিশ্ব সাহিত্যের অনন্য যেসব সৃষ্টি সময়ের বাঁধন ভেঙে আজও বয়ে চলেছে আমাদের মধ্যে, সেই সব গল্পের সমাহার রইল আপনাদের জন্য। আমাদের আজকের প্রয়াস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস বিরাজ বউ। আজকের কাহিনীর কথক ও সমগ্র চরিত্রে রয়েছে খুশি বসু, আবহ নির্মাণে রয়েছে ইন্দ্রনীল সরকার এবং আজকের কাহিনীর সূত্রধার আমি অভিজিৎ। তাহলে শুনতে থাকুন আমাদের আজকের নিবেদন বিরাজ বউ। হুগলি জেলার সপ্তগ্রামে দুই ভাই নীলাম্বর ও পীতাম্বর চক্রবর্তী বাস করিত। ও অঞ্চলে নীলাম্বরের মতো মরা পোড়াইতে, কীর্তন গাহিতে, খোল বাজাইতে এবং গাঁজা খাইতে আর কেহ পারিত না। তাহার উন্নত গৌরবর্ণ দেহে অসাধারণ শক্তি ছিল। গ্রামের মধ্যে পরোপকারী বলিয়া তাহার যেমন খ্যাতি ছিল, গোয়ার বলিয়া তেমনই একটা অখ্যাতিও ছিল। কিন্তু ছোট ভাই পীতাম্বর সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির লোক। সে খর্বকায় এবং কৃষক। মানুষ মরিয়াছে শুনিলেই তাহার সন্ধ্যার পর গা ছমছম করিত। দাদার মতো অমন মূর্খ সে নয়। গোয়ার তুমের ধার দিয়াও সে চলিত না। সকালবেলা ভাত খাইয়া দপ্তর বগলে করিয়া হুগলির আদালতের পশ্চিম দিকের একটা গাছতলায় গিয়া বসিত এবং সমস্ত দিন আরজি লিখিয়া যা উপার্জন করিত, সন্ধ্যার পূর্বেই বাড়ি ফিরিয়া সেগুলো বাক্সে বন্ধ করিয়া ফেলিত। রাত্রে ঘরের দরজা জানলা স্বহস্তে বন্ধ করিত এবং স্ত্রীকে দিয়া পুনঃ পুনঃ পরীক্ষা করিয়া লইয়া তবে ঘুমাইত। আজ সকালে নীলাম্বর চণ্ডীমণ্ডপের একধারে বসিয়া তামাক খাইতেছিল। তাহার অনুরা ভগিনী হরিমতী নিঃশব্দে আসিয়া পিঠের কাছে হাঁটু গাড়িয়া বসিয়া দাদার পিঠে মুখ লুকাইয়া কাঁদিতে লাগিল। নীলাম্বর হুঁকোটা দেওয়ালে ঠেস দিয়া রাখিয়া আন্দাজ করিয়া তাহার এক হাত তাহার বোনের মাথার উপর রাখিয়া সস্নেহে কহিল, সকালবেলায় কান্না কেন দিদি? হরিমতী মুখ রগড়াইয়া পিঠময় চোখের জল মাখাইয়া দিতে দিতে জানাইল যে তাহার বৌদি তাহার গাল টিপিয়া দিয়াছে এবং কানি বলিয়া গাল দিয়াছে। নীলাম্বর হাসিয়া বলিল, তোমাকে কানি বলে? সে তো ভারী অন্যায়। অমন দুটি চোখ থাকতে যে কানি বলে সেই কানি, কিন্তু গাল টিপে দেয় কেন? হরিমতী কাঁদিতে কাঁদিতে বলিল, মিছি মিছি। মিছি মিছি? আচ্ছা চলো তো দেখি। বলিয়া বোনের হাত ধরিয়া ভিতরে আসিয়া ডাকিল, বিরাজ বউ, ও বিরাজ বউ। বড় বধূর নাম বিরাজ। তাহার 9 বৎসর বয়সে বিবাহ হইয়াছিল বলিয়া সকলে তাকে বিরাজ বউ বলিয়া ডাকিত। এখন তাহার বয়স 19 কি 20। শাশুড়ির মরণের পর হইতে সে গৃহিণী। বিরাজ অসামান্যা সুন্দরী। 4-5 বৎসর পূর্বে তাহার একটি পুত্র সন্তান জন্মিয়া আতুরেই মরিয়াছিল। সেই অবধি সে নিঃসন্তান। রান্নাঘরে কাজ করিতেছিল। স্বামীর ডাকে বাহিরে আসিয়া ভাই বোনকে একসঙ্গে দেখিয়া জ্বলিয়া উঠিয়া বলিল, পোড়ার মুখে আবার নালিশ করতে গিয়েছিলি? নীলাম্বর বলিল, কেন যাবে না? তুমি কানি বলেছ সেটা নয় তোমার মিছে কথা, কিন্তু গাল টিপে দিলে কেন? বিরাজ কহিল,
অত বড় মেয়ে ঘুম থেকে উঠে চোখে মুখে জল দেওয়া নেই, কিছু নেই, কাপড় পর্যন্ত ছাড়া নেই, গোয়ালে ঢুকে বাছর খুলে দিয়ে হাঁ করে দাঁড়িয়ে দেখছে। আজ এক ফোঁটা দুধ পাওয়া গেল না, ওকে মারা উচিত। নীলাম্বর বলিল, না, ঝিকে গয়লা বাড়ি পাঠিয়ে দেওয়া উচিত। কিন্তু তুমি দিদি হঠাৎ বাছুর খুলে দিতে গেলে কেন? ও কাজটা তো তোমার নয়। হরিমতি দাদার পিছনে দাঁড়াইয়া আস্তে আস্তে কহিল, আমি মনে করেছি দুধ দেওয়া হয়ে গেছে। আর কোনোদিন মনে করো না, বলিয়া বিরাজ রান্নাঘরে ঢুকিতে চাইতেছিল। নীলাম্বর হাসিয়া বলিল, তুমিও একদিন ওর বয়সে মায়ের পাখি উড়িয়ে দিয়েছিলে, খাঁচার দোর খুলে দিয়ে। মনে করেছিলে খাঁচার পাখি নাকি উড়তে পারে না? মনে পড়ে সে কথা? বিরাজ ফিরিয়া দাঁড়াইয়া হাসি মুখে বলিল, পরে, কিন্তু ও বয়সে নয়, আরো ছোট ছিলাম তখন। বলিয়া কাজে চলে গেল। হরিমতি বলিল, চল না দাদা, বাগানে গিয়ে দেখি আম পাকিল কিনা। তাই চল দিদি। যদু চাকর ভিতরে ঢুকিয়া বলিল, নারায়ণ ঠাকুরটা বসে আছেন। নীলাম্বর একটু অপ্রতিভ হইয়া মৃদু স্বরে বলিল, এর মধ্যেই এসে বসে পড়েছেন। রান্নাঘরের ভিতর হইতে বিরাজ এ কথা শুনিতে পাইয়া দ্রুত পদে বাইরে আসিয়া চেঁচাইয়া বলিল, যেতে বলে দে খুড়োকে। স্বামীর প্রতি চাহিয়া বলিল, সকালবেলাতেই যদি ওসব খাবে তো আমি মাথা খুঁড়ে মরব। কি সব হচ্ছে এসব আজকাল? নীলাম্বর জবাব দিল না। নিঃশব্দে ভগিনীর হাত ধরিয়া খিড়কির দ্বার দিয়া বাগানে চলিয়া গেল। এই বাগানটির এক প্রান্ত দিয়া শীর্ণকায় সরস্বতী নদীর মৃদু স্রোতটুকু গঙ্গা যাত্রীর বাস প্রবাসের মতো বহিয়া যাইতেছিল। সর্বাঙ্গ শৈবালে পরিপূর্ণ, শুধু মাঝে মাঝে গ্রামবাসীরা জল আহরণের জন্য কূপ খনন করিয়া রাখিয়াছে। তাহারই আশেপাশে শৈবাল মুক্ত অগভীর তলদেশে বিভক্ত শক্তিগুলি স্বচ্ছ জলের ভিতর দিয়া অসংখ্য মণি মাণিক্যের মতো সূর্যালোকে জ্বলিয়া জ্বলিয়া উঠিতেছিল। তীরে একখণ্ড কালো পাথর সমীপন্থ সমাধিস্তূপের প্রাচীর গাত্র হইতে কোনো এক অতীত দিনের বর্ষায় খরস্রোতে স্থলিত হইয়া আসিয়া পড়িয়াছিল। এবাড়ির বধূরা প্রতি সন্ধ্যায় তাহারই একাংশে মৃতাত্মার উদ্দেশ্যে দীপ জ্বালিয়া দিয়া যাইত। সেই পাথরখানির একধারে আসিয়া নীলাম্বর ছোট বোনটির হাত ধরিয়া বসিল। নদীর উভয় তীরেই বড় বড় আমবাগান এবং বাঁশঝাড়। দু একটা বহু প্রাচীন অশ্বত্থ বট নদীর উপর পর্যন্ত ঝুঁকিয়া পড়িয়া শাখা মিলিয়া দিয়াছে। ইহাদের শাখায় কত কাল কত পাখি নিরুদ্বেগে বাসা বাঁধিয়াছে, কত শাবক বড় করিয়াছে, কত ফল খাইয়াছে, কত গান গাহিয়াছে, তাহারই ছায়ায় বসিয়া ভাই বোন ক্ষণকাল চুপ করিয়া রহিল। হঠাৎ হরিমতি দাদার ক্রোড়ের কাছে আরো একটু সরিয়া আসিয়া বলিল, আচ্ছা দাদা, বৌদি কেন তোমাকে বৈষ্ণব ঠাকুর বলে ডাকে? নীলাম্বর গলায় তুলসীর মালা দেখিয়া হাসিয়া বলিল, আমি বৈষ্ণব বলেই ডাকে। হরিমতি অবিশ্বাস করিয়া বলিল, যা, তুমি কেন বৈষ্ণব হবে? তারা তো ভিক্ষে করে। আচ্ছা, ভিক্ষে কেন করে দাদা? নেই বলেই করে। হরিমতি মুখপানে চাহিয়া জিজ্ঞাসা করিল, কিচ্ছু নেই? তাদের পুকুর নেই, বাগান নেই, ধানের গোলা নেই, কিচ্ছুটি নেই? নীলাম্বর সস্নেহী হাত দিয়া বোনটির মাথার চুলগুলি নাড়িয়া দিয়া বলিল, কিচ্ছুটি নেই দিদি, কিচ্ছুটি নেই। বৈষ্ণব হলে কিচ্ছুটি থাকতে নেই। হরিমতি বলিল, তবে সবাই কেন তাদের কিছু কিছু দেয় না? নীলাম্বর বলিল, তোর দাদাই কি তাদের দিয়েছে রে? কেন
আমরাও দাও না দাদা, আমাদের তো এত আছে। নীলাম্বর সহাস্যে বলিল, তবুও তোর দাদা দিতে পারে না, কিন্তু তুই যখন রাজার বউ হবি দিদি, তখন দিস। হরিমতি বালিকা হইলেও কথাটাই লজ্জা পাইল। দাদার বুকে মুখ লখিয়া বলিল, যা। নীলাম্বর দুই হাতে চাপিয়া ধরিয়া তাহার মস্তকে চুম্বন করিল। মা বাপ মরা এই ছোট বোনটিকে সে যে কত ভালোবাসিত তাহার সীমা ছিল না। 3 বছরের শিশুকে বড় বউ আর বেটার হাতে সঁপিয়া দিয়া তাহাদের বিধবা জননী 7 বৎসর পূর্বে স্বর্গারোহণ করেন। সেই দিন হইতে নীলাম্বর ইহাকে মানুষ করিয়াছে, সমস্ত গ্রামের রোগীর সেবা করিয়াছে, মরা পোড়াইয়াছে, কীর্তন গাহিয়াছে, গাঁজা খাইয়াছে, কিন্তু জননীর শেষ আদেশটুকু এক মুহূর্তের জন্য অবহেলা করে নাই। এমনি করিয়া বুকে করিয়া মানুষ করিয়াছিল বলিয়াই হরিমতি মায়ের মতো অসংকোচে দাদার বুকে মাথা রাখিয়া চুপ করিয়া রহিল। অদৃশ্যে পুরাতন ঝির কথা শোনা গেল। মোটি, বৌমা ডাকছেন, দুধ খাবে এসো। হরিমতি মুখ তুলিয়া মিনতির স্বরে বলিল, দাদা তুমি বলে দাও না, এখন দুধ খাবো না। কেন খাবে না দিদি? হরিমতি বলিল, এখনো আমার একটু খিদে পাইনি। নীলাম্বর হাসিয়া বলিল, সে আমি যেন বুঝলুম, কিন্তু যে গাল টিপে দেবে সেই তো বুঝবে না। দাসী অলক্ষ্যে থাকিয়া আবার ডাক দিল। মোটি, নীলাম্বর তাহাকে তাড়াতাড়ি তুলিয়া দিয়া বলিল, যা তুই কাপড় ছেড়ে দুধ খেয়ে আয়, আমি এখানেই বসে আছি। হরিমতি অপ্রসন্ন মুখে ধীরে ধীরে চলিয়া গেল। সেই দিন দুপুরবেলা বিরাজ স্বামীকে ভাত বাড়িয়া দিয়া অদূরে বসিয়া পড়িয়া বলিল, আচ্ছা তুমি বলে দাও, আমি কি দিয়ে রোজ রোজ তোমার পাতে ভাত দিই? তুমি এ খাবে না, ও খাবে না, সে খাবে না, শেষকালে কিনা মাছ পর্যন্ত ছেড়ে দিলে। নীলাম্বর খাইতে বসিয়া বলিল, এই তো এত তরকারি হয়েছে, এত কত, ওই থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর, এ দিয়ে কি পুরুষ মানুষ খেতে পারে? এ শহর নয় যে সব জিনিস পাওয়া যাবে, পাড়াগা। এখানে সম্বলের মধ্যে ওই পুকুরের মাছ, তাও কিনা তুমি ছেড়ে দিলে। পুটি, কোথায় গেলি? বাতাস করবি আয়। সে তো হবে না, আজ যদি একটি ভাত পড়ে থাকে তো তোমার পায়ে আমি মাথা খুঁড়ে মরব। নীলাম্বর হাসি মুখে নিঃশব্দে আহার করিতে লাগিল। বিরাজ রাগিয়া বলিল, কি হাসো? আমার গা জ্বালা করে। দিন দিন তোমার খাওয়া কমে আসছে, সে খবর রাখো। গলায় হাড় বেরোবার জো হচ্ছে, সেদিকে চেয়ে দেখো। নীলাম্বর বলিল, দেখেছি, ও তোমার মনের ভুল। বিরাজ কহিল, মনের ভুল? তুমি গুণে একটি ভাত কম খেলে আমি বলে দিতে পারি, রতি পরিমাণ রোগা হলে গায়ে হাত দিয়ে ধরে দিতে পারি, তা কি জানো? যা তো পুটি, পাখা রেখে রান্নাঘর থেকে তোর দাদার দুধটা নিয়ে আয়। হরিমতি একধারে দাঁড়াইয়া বাতাস করিতে শুরু করিয়াছিল, পাখা রাখিয়া দুধ আনিতে গেল। বিরাজ পুনরায় কহিল, ধম্মকম্ম করবার সময় ঢের আছে। আজ ও বাড়ির পিসিমা এসেছিলেন, শুনে বললেন এত কম বয়সে মাছ ছেড়ে দিলে চোখের জ্যোতি কমে যায়, গায়ে জোর কমে যায়। না না, সে হবে না। শেষকালে কি হতে হবে কি, তোমাকে মাছ চাটতেই আমি দেব না। নীলাম্বর হাসিয়া ফেলিয়া বলিল, আমার হয়ে তুই বরং বেশি করে খাস, তাহলেই হবে। বিরাজ রাগিয়া গিয়া বলিল, হাঁড়ি কেওয়ার মতো আবার তুই তো কারি। নীলাম্বর অপ্রতিভ হইয়া গিয়া বলিল, এ মনে থাকে না রে, ছোটবেলার অভ্যাস যেতে চায় না। কত তোর কান মুলে দিয়েছি মনে আছে? বিরাজ মুখ টিপিয়া হাসিয়া বলিল, মনে আবার নেই?
ছোটটি পেয়ে আমার ওপর কম অত্যাচার করনি তুমি। বাবাকে লুকিয়ে, মাকে লুকিয়ে, আমাকে দিয়ে তুমি কত তামাক সাজিয়েছ, কত শয়তান লোক তুমি। নীলাম্বর হো হো করিয়া হাসিয়া উঠিল। আজও সেই সব মনে আছে, কিন্তু তখন থেকেই তো তোকে ভালোবাসতাম। বিরাজ হাসি চাপিয়া বলিল, চুপ করো, পুঁটি আসছে। হরিমতি দুধের বাটি পাথের কাছে রাখিয়া দিয়া পাখা লইয়া বাতাস করিতে লাগিল। বিরাজ উঠিয়া গিয়া হাত ধুইয়া আসিয়া স্বামীর সন্নিকটে বসিয়া পড়িয়া বলিল, আমাকে পাখাটা দে পুঁটি, যা তুই খেলকে যা। পুঁটি চলিয়া গেলে বিরাজ বাতাস করিতে করিতে বলিল, সত্যি বলছি, অত ছোটবেলায় বিয়ে হওয়া ভালো নয়। নীলাম্বর জিজ্ঞাসা করিল, কেন নয়? আমি তো বলি মেয়েদের খুব ছোটবেলায় বিয়ে হওয়াই ভালো। বিরাজ মাথা নাড়িল, বলিল, না, আমার কথা আলাদা। কেননা আমি তোমার হাতে পড়েছিলাম। তাছাড়া আমার দুষ্টু বজ্জাত যা ননদ ছিল না। আমি 10 বছর বয়স থেকেই গিন্নি, কিন্তু আর 5 জনের ঘরেও তো দেখেছি। ওই যে ছোটবেলা থেকে সেই বকাঝকা মারধর শুরু হয়ে যায়, শেষে বড় হয়েও সে দোষ ঘোচে না, বকাঝকা থামে না। সেই জন্যেই তো আমি আমার পুঁটির বিয়ের নামটি করিনি। নইলে পরশুও রাজবড়িতলায় ঘোষালদের বাড়ি থেকে ঘটকি এসছিল, সর্বাঙ্গে গয়না, 1000 টাকা নগদ। তবুও আমি বলি না, আরো 2 বছর থাক। নীলাম্বর মুখ তুলিয়া আশ্চর্য হইয়া বলিল, তুই কি পণ নিয়ে মেয়ে বেচবি নাকি রে? বিরাজ বলিল, কেন নেব না? আমার একটা ছেলে থাকলে টাকা দিয়ে মেয়ে ঘরে আনতে হতো না? আমাকে তোমরা 300 টাকা দিয়ে কিনে আনোনি? ঠাকুরপোর বিয়েতে 500 টাকা দিতে হয়নি? না না, তুমি আমার ওসব কথায় থেকো না। আমাদের যা নিয়ম আমি তাই করব। নীলাম্বর অধিকতর আশ্চর্য হইয়া বলিল, আমাদের নিয়ম মেয়ে বেচা? এ খবর তোকে কে দিল? আমরা পণ দিই বটে, কিন্তু মেয়ের বিয়েতে 1 পয়সাও নিই নে। আমি পুঁটিকে দান করব। বিরাজ স্বামীর মুখ চোখের ভাব লক্ষ্য করিয়া হঠাৎ হাসিয়া ফেলিয়া বলিল, আচ্ছা আচ্ছা, তাই করো। এখন খাও, ছুতো করে যেন উঠে যেও না। নীলাম্বর হাসিয়া ফেলিয়া বলিল, আমি বুঝি ছুতো করে উঠে যাই? বিরাজ কহিল, না, একদিনও না। ও দোষটি তোমার 70-এও দিতে পারবে না। এজন্য কতদিন যে আমাকে উপোস করে কাটাতে হয়েছে সে ছোট বউ জানে। ও কি, খাওয়া হয়ে গেল নাকি? বিরাজ ব্যস্ত হইয়া পাখাটা ফেলিয়া দিয়া দুধের বাটি চাপিয়া ধরিয়া বলিল, মাথা খাও, উঠো না। ও পুটি, শিগগির যা, ছোট বউয়ের কাছ থেকে 2টো সন্দেশ নিয়ে আয়। না না, ঘাড় নাড়লে হবে না। তোমার কখনো পেট ভরেনি, মাইরি বলছি। আমি তাহলে কিন্তু ভাত খাবো না। কাল রাত্রির 1টা পর্যন্ত জেগে সন্দেশ তৈরি করেছি। হরিমতি একটা রেকাবিতে সবগুলো সন্দেশ লইয়া ছুটিয়া আসিয়া পাতের কাছে রাখিয়া দিল। নীলাম্বর হাসিয়া উঠিয়া বলিল, আচ্ছা তুমি বলো, এতগুলো সন্দেশ এখন খেতে পারি? বিরাজ মিষ্টান্নের পরিমাণ দেখিয়া মুখ নিচু করিয়া বলিল, গল্প করতে করতে অন্যমনস্ক হয়ে যাও, ঠিক পারবে। তবু খেতে হবে। বিরাজ কহিল, হ্যাঁ, হয় মাছ ছাড়তে পাবে না, না হয় এই জিনিসটা একটু বেশি করেই খেতে হবে। নীলাম্বর রেকাবিটা টানিয়া লইয়া বলিল, তোর এই খাবার জুলুমের ভয়ে ইচ্ছে করে বনে গিয়ে বসে থাকি। পুঁটি বলিয়া উঠিল, আমাকেও দাদা। বিরাজ ধমক দিয়া উঠিল, চুপ কর পোড়ার মুখে। খাবি নে তো বাঁচবি কি করে? এই নালিশ করা বেরুবে শ্বশুর বাড়ি গিয়ে। মাস 3 পরে 5 দিনের জ্বরভোগের পর আজ সকাল হইতে নীলাম্বরের জ্বর ছিল না। বিরাজ বাসি কাপড় ছাড়াইয়া স্বহস্তে কাঁচা কাপড় পরাইয়া দিল। মেঝে বিছানা পাতিয়া শোয়াইয়া দিয়া গিয়াছিল।
নীলাম্বর জানালার বাহিরে একটা নারিকেল বৃক্ষের পানে চাহিয়া চুপ করিয়া পড়িয়াছিল। ছোট বোন হরিমতি কাছে বসিয়া ধীরে ধীরে পাখার বাতাস করিতেছিল। অনতিকাল পরে স্নান করিয়া বিরাজ সিক্ত চুলে পিঠের উপর ছাড়াইয়া দিয়া পট্ট বস্ত্র পরিয়া ঘরে ঢুকিল। সমস্ত ঘর যেন আলো হইয়া উঠিল। নীলাম্বর চাহিয়া দেখিয়া বলিল, ও কি? বিরাজ বলিল, যাই বাবা পঞ্চাননের পুজো পাঠিয়ে দিইগে। বলিয়া শিয়রের কাছে হাঁটু গাড়াইয়া বসিয়া হাত দিয়া স্বামীর কপালের উত্তাপ অনুভব করিয়া বলিল, না, জ্বর নেই। জানিনি এবছর মার মনে কি আছে। ঘরে ঘরে কি কাণ্ড যে শুরু হয়েছে। আজ সকালে শুনলাম আমাদের মতি মোড়লের ছেলের সর্বাঙ্গে মার অনুগ্রহ হয়েছে, দেহে তিল রাখবার স্থান নেই। নীলাম্বর ব্যস্ত হইয়া জিজ্ঞাসা করিল, মতির কোন ছেলের বসন্ত দেখা দিয়াছে? বড় ছেলের। মা শীতলা, গা ঠান্ডা করো মা, গা ঠান্ডা করো। আহা, ওই ছেলেই তো রোজগারি। গেল শনিবারের শেষ রাত্রিরে ঘুম ভেঙে হঠাৎ তোমার গায়ে হাত পড়ায় দেখি যেন গা পুড়ে যাচ্ছে। ভয়ে বুকের রক্ত কাঠ হয়ে গেল। উঠে বসে অনেকক্ষণ কাঁদলুম। তারপর মানস করলুম, মা শীতলা, ভালো যদি করো মা, তবেই তো তোমার পুজো দিয়ে আবার খাবো দাবো, না হলে অনাহারে প্রাণ ত্যাগ করব। এই কথা বলিতে বলিতে তাহার দুই চোখ অশ্রুসিক্ত হইয়া দুফোঁটা জল পড়িল। নীলাম্বর আশ্চর্য হইয়া কহিল, তুমি উপোস করে আছো নাকি? হরিমতি কহিল, হ্যাঁ দাদা, কিচ্ছু খায় না বৌদি, কেবল সন্ধেবেলায় এক মুঠো কাঁচা চাল আর এক ঘটি জল খেয়ে আছে, কারো কথা শোনে না। বিরাজ আঁচল দিয়ে চোখ মুছিয়া ফেলিয়া বলিল, পাগলামি নয়, আসল পাগলামি। মেয়ে মানুষ হয়ে জন্মাতে তো বুঝতে স্বামী কি বস্তু, তখন বুঝতে এমন দিনে তার জ্বর হলে বুকের ভিতরে কি করতে থাকে। বলিয়া উঠিয়াই যাইতেছিল, তাড়াইয়া বলিল, পুটি, ঝি পুজো নিয়ে যাচ্ছে, সঙ্গে যাস তো যা, শিগগির করে নিগে। পুটি আহ্লাদে দাঁড়াইয়া বলিল, যাবো বৌদি। তবে আর দেরি করিস নে, যা ঠাকুরের কাছে তো দাদার জন্য বেশ করে বর চেয়ে নিস। পুটি ছুটিয়া চলিয়া গেল। নীলাম্বর হাসিয়া বলিল, সেও পারবে, বরং তোমার চেয়ে ওই ভালো পারবে। বিরাজ হাসি মুখে ঘাড় নাড়িল, বলিল, তা মনে করো না। ভাই বলো আর বাপ মাই বলো, মেয়ে মানুষের স্বামীর বড় আর কেউ নয়। ভাই বাপ মা গেলে দুঃখ কষ্ট খুবই হয়, কিন্তু স্বামী গেলে যে সর্বস্ব যায়। এই যে 5 দিন না খেয়ে আছি, তা দুর্ভাবনার চাপে একবার মনেও হয়নি যে উপোস করে আছি। কিন্তু কই, ডাকো তো তোমার কোনো বোনকে দেখি। নীলাম্বর তাড়াতাড়ি বাধা দিয়া বলিল, আবার? বিরাজ বলিল, তবে বলো কেন? পাগলামি করেছি সে আমি জানি, আর যে দেবতা আমার মুখ রেখেছেন তিনি জানেন। আমি তাহলে একটা দিনও বাঁচতুম না। সিঁথিরে সিঁদুর তোলবার আগে এ সিঁথে পাথর দিয়ে চেঁচে ফেলতুম। শুভযাত্রা করে লোকে মুখ দেখবে না, শুভ কর্মে লোকে ডেকে জিজ্ঞেস করবে না। এ দুটো শুধু হাত লোকের কাছে বার করতে পারবো না, লজ্জায় এ মাথার আঁচল সরাতে পারবো না। ছি 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 ছি, সে বাঁচা কি আবার একটা বাঁচা নাকি? সেকালে যে পুড়িয়ে মারা হয়েছিল সেই ছিল ঠিক কাজ। পুরুষ মানুষে তখন মেয়ে মানুষের দুঃখ কষ্ট বুঝতো, এখন বোঝে না। নীলাম্বর কহিল, না, তুই বুঝিয়ে দিগে। বিরাজ বলিল, তা পারি, আর শুধু আমি বা কেন? তোমাকে পেয়ে যে কেউ তোমাকে হারাবে সেই বুঝিয়ে দিতে পারবে, আমি একলা নয়। যাক, কি সব বকে যাচ্ছি। বলিয়া হাসিয়া উঠিল। তারপর ঝুঁকিয়া পড়িয়া আর একবার স্বামীর বুকের উত্তাপ হাত দিয়া অনুভব করিয়া বলিল, গায়ে কোথাও ব্যথা নেই তো? নীলাম্বর ঘাড় নাড়িয়া জবাব দিল, না। বিরাজ বলিল, তবে আর কোনো ভয় নাই, আজ আমার খিদে পেয়েছে।
যাই, এইবার দুটো রাঁধবার জোগাড় করিগে। সত্যি বলছি তোমাকে, আজ কেউ যদি আমায় একখানা হাত খেটেও দেয়, তাহলেও বোধ করি রাগ হয় না। যদু চাকর বাহির হইতে ডাকিয়া বলিল, মা, কবিরাজ মশাইকে এখন ডেকে আনতে হবে কি? নীলাম্বর কহিল, না না, আর আবশ্যকতা নেই। যদু তথাপি গৃহিণীর অনুমতির জন্য দাঁড়াইয়া রহিল। বিরাজ তাহা দেখিতে পাইয়া বলিল, না না, ডেকে নিয়ে আয়, একবার ভালো করে দেখে যান। দিন তিনেক পরে আরক্ষ লাভ করিয়া নীলাম্বর বাহিরে চণ্ডী মণ্ডপে বসিয়াছিল। মতি মোড়ল আসিয়া বলিল, দাদা ঠাকুর, তুমি একবার না দেখলে তো আমার ছিমস্ত আর বাঁচে না। একবার পায়ের দুলো দাও দেবতা, তাহলে যদি এ যাত্রা সে বেঁচে। সে আর বলিতে পারিল না, আকুল ভাবে কাঁদিতে লাগিল। নীলাম্বর জিজ্ঞাসা করিল, গায়ে কি খুব বেশি বেরিয়েছে মতি? মতি চোখ মুছিতে মুছিতে বলিতে লাগিল, সে আর কি বলিব, মা যেন একেবারে ঠেলে দিয়েছে। ছোট জাত হয়ে জন্মেছি ঠাকুরদা, কিছুই তো জানি নে কি করতে হয়। একবার চলো, চলো একবার। বলিয়া সে দু পা জড়াইয়া ধরিল। নীলাম্বর ধীরে ধীরে পা ছাড়াইয়া লইয়া কোমল স্বরে বলিল, কিচ্ছু ভয় নেই মতি, তুই যা, আমি পরে যাব। তাহার কান্নাকাঠির কাছে সে নিজের অসুখের কথা বলিতে পারিল না। বিশেষ সকল রকম রোগের সেবা করিয়া এই বিষয়ে তাহার এত অধিক দক্ষতা জন্মাইয়াছিল যে আশপাশের গ্রামের মধ্যে কাহারও শক্ত অসুখ বিসুখ হইলে তাহাকে একবার না দেখাইয়া, তাহার মুখের আব্বাস বাক্য না শুনিয়া রোগীর আত্মীয় স্বজনেরা কিছুতেই ভরসা পাইত না। নীলাম্বর এ কথা নিজেও জানিত। ডাক্তার কবিরাজের ঔষধের চেয়ে দেশের অশিক্ষিত লোকের দল তার পায়ের ধুলো, তার হাতের জল পড়াকে যে অধিক শ্রদ্ধা করে, ইহা সে বুঝিত বলিয়াই কাহাকে কোনো দিন ফিরাইয়া দিতে পারিত না। মতি চাঁড়াল আর একবার কাঁদিয়া আর একবার পায়ের ধুলোর দাবি জানাইয়া চোখ মুছিতে মুছিতে চলিয়া গেল। নীলাম্বর উদ্বিগ্ন হইয়া ভাবিতে লাগিল। তাহার দেহ তখনও ঈষৎ দুর্বল ছিল বটে, কিন্তু সে কিছুই নয়। সে ভাবিতে লাগিল, বাড়ির বাহির হইবে কি করিয়া। সে বিরাজকে অত্যন্ত ভয় করিত। তাহার কাছে এই কথা সে মুখে আনবেই বা কি করিয়া। ঠিক এই সময়ে ভিতরের উঠোন হইতে হরিমতির সুতীক্ষ্ণ কণ্ঠে ডাক আসিল, দাদা, বৌদি ঘরে এসে শুতে বলেছে। নীলাম্বর জবাব দিল না। মিনিট খানেক পরেই হরিমতি নিজে আসিয়া হাজির হইল। বলিল, শুনতে পাওনি দাদা? নীলাম্বর ঘাড় নাড়িয়া বলিল, না। হরিমতি কহিল, সেই চারটি খেয়ে বসে আছো, বৌদি বলছে আর বসে থাকতে হবে না, একটু শোওগে। নীলাম্বর আস্তে আস্তে জিজ্ঞাসা করিল, সে কি করছে রে পুটি? হরিমতি কহিল, এইবার ভাত খেতে বসেছে। নীলাম্বর আদর করিয়া বলিল, লক্ষ্মী দিদি আমার, একটা কাজ করবি? পুটি মাথা নাড়িয়া বলিল, করব। নীলাম্বর কণ্ঠস্বর আরও কোমল করিয়া কহিল, আস্তে আস্তে আমার চাদর আর ছাতিটা নিয়ে আয় দেখি। চাদর আর ছাতি? নীলাম্বর কহিল, হরিমতি চোখ কপালে তুলিয়া বলিল, বাপরে, বৌদি ঠিক এই দিকেই মুখ করে খেতে বসেছে যে। নীলাম্বর শেষ চেষ্টা করিয়া বলিল, পারবি না আনতে? হরিমতি অধর প্রসারিত করিয়া ২-৩ বার মাথা নাড়িয়া বলিল, না দাদা, ডেকে ফেলবে, তুমি শোবে চলো। বেলা তখন প্রায় ২টা। বাহিরের প্রচণ্ড রৌদ্রের দিকে চাহিয়া সে শুধু মাথায় পথে বাহির হইবার কথা ভাবতেও পারিল না। হতাশ হইয়া ছোট বোনের হাত ধরিয়া ঘরে আসিয়া শুইয়া পড়িল। হরিমতি কিছুক্ষণ অনর্গল বকিতে বকিতে এক সময় ঘুমাইয়া পড়িল। নীলাম্বর
চুপ করিয়া মনে মনে নানা রূপে আবৃত্তি করিয়া দেখিতে লাগিল কতটা ঠিক কিরকম করিয়া পড়িতে পারিলে খুব সম্ভব বিরাজের করুণা উদ্রেক করিবে। বেলা প্রায় পড়িয়া আসিয়াছিল। বিরাজ ঘরের শীতল মসৃণ সিমেন্টের উপর হইয়া পড়িয়া বুকের তলায় একটা বালিশ দিয়া মগ্ন হইয়া মামা ও মামিকে 4 পাতা জোড়া পত্র লিখিতেছিল। কি করিয়া এ বাড়িতে শুধুমাত্র মা শীতলার কৃপায় মরা বাঁচিয়াছে, কি করিয়া যে সে যাত্রা সিথির সিঁদুরও নোয়া বজায় রাখিয়াছে, লিখিয়া লিখিয়া ক্রমাগত সে কাহিনী শেষ হইতেছিল না। এমন সময় খাটের উপর হইতে নীলাম্বর হঠাৎ ডাকিয়া বলিল, একটা কথা রাখবে বিরাজ? বিরাজ দোয়াতের মধ্যে কলমটা ছাড়িয়া দিয়া মুখ তুলিয়া বলিল, কি কথা? যদি রাখো তো বলি। বিরাজ কহিল, রাখবার মতো হলেই রাখব, কি কথা? নীলাম্বর মুহূর্তকালের জন্য চিন্তা করিয়া বলিল, বলে লাভ নেই বিরাজ, তুমি কথা আমার রাখতে পারবে না। বিরাজ আর প্রশ্ন করিল না। কলমটা তুলিয়া লইয়া পত্রটা শেষ করিবার জন্য আরো একবার ঝুঁকিয়া পড়িল, কিন্তু চিঠিতে মন দিতে পারিল না। ভিতরে ভিতরে কৌতূহলটা তাহার প্রবল হইয়া উঠিল। সে উঠিয়া বসিয়া বলিল, আচ্ছা বলো, আমি কথা রাখব। নীলাম্বর একটুখানি হাসিল, একটুখানি ইতস্তত করিল, তাহার পরে বলিল, দুপুরবেলা মতি চাড়াল এসে আমার পা দুটো জড়িয়ে ধরেছিল। তাহার বিশ্বাস আমার পায়ের ধুলো না পড়লে তার ছিমস্ত বাঁচবে না, আমাকে একবার যেতে হবে। তাহার মুখপানির দিকে চাহিয়া বিরাজ স্তব্ধ হইয়া বসিয়া রইল। খানিক পরে বলিল, এই রোগা দেহ নিয়ে তুমি যাবে? কি করব বিরাজ, কথা দিয়েছি, আমাকে যে একবার যেতেই হবে। কথা দিলে কেন? নীলাম্বর চুপ করিয়া বসিয়া রহিল। বিরাজ কঠিনভাবে বলিল, তুমি কি মনে করো তোমার প্রাণটা তোমার একলার? ওতে কারো কিছু বলবার নেই, তুমি যা ইচ্ছা তাই করতে পারো। নীলাম্বর কথাটা লঘু করিয়া ফেলিবার জন্য হাসিবার চেষ্টা করিল, কিন্তু স্ত্রীর মুখের পানে চাহিয়া তাহার আর হাসি আসিল না। কোনো মতে বলিয়া ফেলিল, কিন্তু তার কান্না দেখলে। বিরাজ কথার মাঝখানেই বলিয়া উঠিল, ঠিক তো, তার কান্না দেখলে, কিন্তু আমার কান্না দেখার লোক সংসারে আছে কি? বলিয়া 4 পাতা জোড়া চিঠিখানি লইয়া কুচি কুচি করিয়া ছিঁড়িয়া ফেলিতে ফলিতে বলিল, পুরুষ মানুষেরা কি 4 দিন 4 রাত না খেয়ে না ঘুমিয়ে কাটালুম, ও হাতে হাতে তার প্রতিফল দিতে চলল। ঘরে ঘরে জ্বর, ঘরে ঘরে বসন্ত, এই রোগা দেহ নিয়ে ও রোগী ঘাঁটতে চলল। আচ্ছা যাও, আমার ভগবান আছেন, তিনিই দেখবেন। বলিয়া আর একবার বালিশে বুক দিয়া উপর হইয়া পড়িল। নীলাম্বরের ওষ্ঠাধারে অতি সূক্ষ্ম অতি ক্ষীণ হাসি ফুটিয়া উঠিল। ধীরে ধীরে বলিল, সে ভরসা কি তোদের আছে বিরাজ, যে কথায় কথায় ভগবানের দোহাই পারিস? বিরাজ তাড়াতাড়ি উঠিয়া বসিয়া ক্রোধের স্বরে বলিল, না, ভগবানের উপর ভরসা শুধু তোমাদের এক চেটে, আমাদের নয়। আমরা কীর্তন গাইনে, তুলসীর মালা পরিনে, মরা পোড়াইনে, তাই আমাদের নয়, একলা তোমাদের। নীলাম্বর তাহার রাগ দেখিয়া হাসিয়া উঠিল, বলিল, রাগ করিস নে বিরাজ, সত্যি তাই, তুই একা নয়, তোরা সবাই ওই। ভগবানের উপর ভরসা করে থাকতে যতটা জোরের দরকার ততটা জোর মেয়ে মানুষের দেহে থাকে না, তাদের দোষ কি? বিরাজ আরো রাগিয়া উঠিয়া বলিল, না, দোষ কেন, ওটা ছেলে মানুষের গুণ। কিন্তু গায়ের জোরেই যদি এত দরকার, তো বাঘ ভাল্লুকের গায়েও তো জোর আছে, আর জোর থাক ভালো, না থাক ভালো, এই রোগা দেহ নিয়ে তোমাকে আমি বার হতে দেব না, তা তুমি যতই তর্ক করো না কেন। নীলাম্বর আর কথা কহিল না, চুপ করিয়া শুইয়া রহিল। বিরাজও কিছুক্ষণ নিঃশব্দে বসিয়া থাকিয়া
বেলা গেল, যাই বলিয়া উঠিয়া গেল। ঘণ্টাখানেক পরে দীপ জ্বালিয়া ঘরে সন্ধ্যা দিতে আসিয়া ডাকিয়া বলিল, পুটি, তোর দাদা কই রে? যা বাইরে দেখে আয় তো। পুটি ছুটিয়া চলিয়া গেল। মিনিট পাঁচেক পরে হাফাইতে হাফাইতে ফিরিয়া আসিয়া বলিল, কোথাও নেই, নদীর ধারেও দেখলাম না। বিরাজ ঘাড় নাড়িয়া বলিল, তারপরে রান্নাঘরে দুয়ারে আসিয়া ঘুম হইয়া বসিয়া রহিল। শুনলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালোজয়ী উপন্যাস বিরাজ বউ। আজ শুনলেন প্রথম পর্ব। গল্পের বাকি অংশ নিয়ে আমরা ফিরছি খুব শীঘ্রই কেয়ার অফ কাহিনী ক্লাসিক্সের পরবর্তী পর্বে। আমাদের সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আজকের পর্বটি কেমন লাগলো জানান কমেন্ট করে। দেখা হচ্ছে আগামী পর্বে। শুভরাত্রি।